ব্রিটিশ আমলে ভারতবর্ষে লড়াইয়ের মধ্য দিয়ে কিছু আইন তৈরি হয়েছে, আর সময়ে সময়ে শ্রমিকরা লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীন ভারতবর্ষে তারা মোট 44টা আইন আদায় করে নিয়েছেন। তার মধ্যে মুখ্য লোকে 29টা আইন, এই 29টি আইনকে ধ্বংস করে দিয়েছেন, তামাদি দিয়ে দিয়েছেন। এটা আর ভারতবর্ষে এখন কার্যকরী হবে না। এটাকে 4টা কোডে পরিণত করেছেন। একটা গিয়ে 2019 সালে একটা কোড পাশ করিয়েছেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা জোরে, আর 3টা পাশ করিয়েছেন 2020 সালে। এটাকে লাগু করার জন্য যখন রেডি হয়েছেন, সারা দেশে শ্রমিক শ্রেণী ধর্মঘটে সামিল হয়েছেন, আন্দোলনে সামিল হয়েছেন। কয়েকটা ভারত বন্ধ হয়েছে, সেক্টর ভিত্তিক আন্দোলন হয়েছে। দেশে যুবকরাও তার ভবিষ্যৎ বিপন্ন। এ আইন লাগু হলে আপনার ঘরে ছেলে মেয়ের ভবিষ্যৎ বিপন্ন, এবং এটা মাথায় রেখে এটা জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। শুনে কে? এ তো স্বৈরাচারী সরকার, এটা মালিকের দাস বলা যায় অনেকটা, এবং একচেটিয়া পুঁজি, বহুজাতিক সংস্থা, ধনিক বণিকদের সেবা দাস হিসেবে এই কেন্দ্রের সরকারের কাজ করছেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারটা কাজ করছেন। একটা একটা করে আমি সংক্ষেপে বলছি। মজুরি প্রদান করার জন্য কি সিস্টেমে মজুরিটা তৈরি হবে, তার 1 বছরে কত কাপড় লাগে, বাড়িটাকে ঠিক করতে কি লাগে, 1 বছরে তার কি মেনটেনেন্স খরচ, তার খেতে কত খরচ লাগে, চিকিৎসা বাবদ কত খরচ লাগে, এটাকে কেউ বলে মজুরি, কেউ বলে বেতন। এটার ভিত্তিতে মজুরি আইনটা ভারতবর্ষে লাগু হয়েছিল, শেষ তুলে দিয়েছে। এরপরে যেটা ছিল মজুরির মধ্যে আরেকটা ছিল ন্যূনতম, মানে এর নিচে দেওয়া যাবে না কোনো শ্রমিককে, এটাকে বলে মিনিমাম ওয়েজ অ্যাক্ট। এটাকেও, এই আইনটাকেও সমাধি দিয়ে দিয়েছেন, এটাকে তুলে দিয়েছেন। তৃতীয় যেটা হলো, শ্রমিক কাজ করার পর কোনো উৎসবে তার বোনাস পাওয়ার অধিকার, এবং বোনাসটা মিনিমাম হলো 8.33, মানে 12 মাস যদি চাকরি করে 1 মাসে বেতন হয় 8.33। এটা কোনো উৎসবে অনুষ্ঠানে বোনাস হিসেবে পাবেন। এই আইনটাকেও তুলে দিয়েছেন। তারপরে গিয়ে সমমজুরি সংক্রান্ত, একই কাজ একজন করে সে পায় দিনে 300 টাকা, 400 টাকা, 500 টাকা। আরেকজন একই কাজ করেন, সে পায় 1500-2000 টাকা। এই ক্ষেত্রে একটা সমমজুরি কিসের ভিত্তিতে হবে, এর জন্য একটা আইন ছিল, এটাও তুলে দিয়েছেন। ট্রেড ইউনিয়ন অ্যাক্ট মানে কি, আপনি কাজ করেন, মালিক যদি আপনাকে ঠকায় বা কোনো জায়গায় ঠকায়, তার বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়া, প্রতিবাদ করা, ঐক্যবদ্ধ হওয়া, তার জন্য সরকারের খাতায় গিয়ে রেজিস্ট্রি করতে হয়, রেজিস্ট্রি করে একটা ইউনিয়ন তৈরি করতে হয়। এটাকে বলে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট। এটাকেও তুলে দিয়েছেন। এরপরে তারা তুলে দিয়েছেন শিল্পে কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী আদেশ। ইন্ডাস্ট্রিগুলিতে কি পদ্ধতিতে কাজ পাবে তার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার আছে, কি পদ্ধতিতে তার বেতন হবে, কি তার সেফটি বিষয়গুলি হবে, এগুলির ক্ষেত্রে শিল্প একটা আইন আছে। সে আইনটাকেও তারা তামাদি দিয়ে দিয়েছেন। এবং শিল্প বিরোধ, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, শিল্পে যদি কোনো বিরোধ দেখা দেয়, সেই বিরোধটাকে সমাধান করার জন্য সরকারি কতগুলি আইন ছিল, শ্রমিকদের রক্ষা কবচ হিসেবে এটাকে কাজ করানো হতো, এটাকেও তারা তুলে দিয়েছেন। তারপরে যেটা করেছেন ফ্যাক্টরি অ্যাক্ট, বিভিন্ন যে ফ্যাক্টরিগুলি আছে, এই ফ্যাক্টরিগুলিতে কাজ করানোর ক্ষেত্রে কি তার বেতন কাঠামো হবে, কি তার রেস্টের ব্যবস্থা, ছুটি ছাটার ব্যবস্থা ইত্যাদি থাকবে, বেতন কাঠামো কি হবে ফ্যাক্টরিগুলিতে, তার জন্য একটা ফ্যাক্টরি অ্যাক্ট ছিল। এই অ্যাক্টও তুলে দিয়েছেন এখানে। তারপরে যেটা তুলে দিয়েছেন, যেটা বাগিচা শ্রমিক আইন,
চা বাগান, রাবার বাগান, এদের ক্ষেত্রে রেশন সহ মজুরি কি পদ্ধতিতে দেবে, কিভাবে এটাকে লাগু করবে, তার জন্য প্ল্যান্টেশন অ্যাক্ট আইনে তাদের আলাদা কতগুলি বিধান দেওয়া আছে। এটাকেও তামাদি দিয়ে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন এই আইনটাকে। এবং এরপরে যেটা হলো গিয়ে খনি আইন, বিভিন্ন যে খনিগুলো আছে মাটির নিচ থেকে যেটা তোলা হয়, তেল, গ্যাস, লোহা, স্বর্ণ, আকরিক লোহা থেকে আরম্ভ করে মাটির নিচ থেকে যা তোলা হয়, তার জন্য একটা আলাদা আইন আছে। সেই আইনটা ক্ষেত্রে তার বেতন কাঠামো, সুযোগ সুবিধা ইত্যাদি এখানে আছে, এবং তার স্বাস্থ্যের কাঠামো সবটা দেখার জন্য আইন আছে। এই আইনটাকেও তুলে দিয়েছেন। এরপরে যেটা করেছেন, কর্মরত সাংবাদিক এবং সংবাদপত্রের অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে একটা আইন ছিল। তাদের বেতন কাঠামো কি হবে, তারা কি সুযোগ সুবিধা পাবেন, এই আইনটার মধ্যে ছিল। এটাও তামাদি শেষ। এরপরে যেটা তুলে দিয়েছেন সেটা হলো গিয়ে যে কর্মরত সাংবাদিকদের মজুরি কি পদ্ধতিতে নির্ধারিত হবে, তার জন্য একটা আইন ছিল। এই আইনটাকেও তুলে দিয়েছেন। তারপরে যেটা করেছেন, মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অ্যাক্ট 1961 তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে এটা আদায় করেছিলেন। পরিবহন শ্রমিকদের ক্ষেত্রে আইনটা কি হবে, তাদের সুযোগ সুবিধা, বেতন টেতন, ছুটি ছাটা ইত্যাদি বিষয়গুলি এই আইনে বিধানের মধ্যে ছিল। এটাকেও তারা তুলে দিয়েছেন। বিড়ি সিগারেট শ্রমিক খুব হ্যাজার্ড ওয়ার্ক, এটা টিবিতে আক্রান্ত হয়ে যায়। এই বিড়ি সিগারেট শ্রমিকদের জন্য একটা আলাদা আইন ছিল। সে আইনে বিড়ি এবং সিগারেটের যারা শ্রমিক সেখানে কাজ করেন তাদেরকে এই সুযোগগুলো দেওয়া হতো, এটা তুলে দিয়েছেন। তারপরে যেটা তুলে দিয়েছেন সেটা হলো গিয়ে ভয়ঙ্কর, যেটা এখন ভারতবর্ষে এখন টোটাল যারা কাজ করেন তার মধ্যে প্রায় 75% উপরে হলো গিয়ে চুক্তিবদ্ধ প্রথা, কন্ট্রাক্ট সার্ভিস বলা হয়। তার জন্য একটা কন্ট্রাকচুয়াল অ্যাক্ট ছিল। চুক্তিবদ্ধ শ্রমিকদের ক্ষেত্রে তার কাঠামো কি হবে, ছুটি ছাটা কি হবে, বেতন কি পাবে ইত্যাদি বিষয় এই কন্ট্রাকচুয়াল অ্যাক্টের মধ্যে ছিল। এটাও তুলে দিয়েছেন। এবং এখানে গিয়ে এরপরে যেটা করেছেন, বিক্রয় বৃদ্ধি প্রচার কর্মী, মানে সেই রিপ্রেজেন্টেটিভ যারা, কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের জন্য একটা আলাদা আইন ছিল। এটাকেও তুলে দিয়েছেন। তারপরে যেটা করেছেন, আন্তঃরাজ্য পরিবহন শ্রমিক, ধরেন ত্রিপুরা শ্রমিক আসামে গেলেন, আসামের শ্রমিক ত্রিপুরায় আসবো, এটাকে বলে পরিযায়ী শ্রমিক। তাদের জন্য একটা আলাদা আইন ছিল। সে আইনের মধ্যে নাম নথিভুক্ত করা, ঠিকানা নথিভুক্ত করা, তাদেরকে থাকার জায়গা দেওয়া বা বেতন কাঠামো কি হবে এটার জন্য একটা আইন ছিল। এটা রক্ষা কবচ ছিল, সেটা উঠিয়ে দিয়েছে। এরপরে যেটা করেছে, সিনেমা শিল্প এবং থিয়েটার যারা করেন তাদের তো সংসার আছে, পরিবার আছে, তাদের জন্য বেতন কাঠামোটা কি হবে এখানেও এটা নির্ধারণ করা ছিল। এটাকেও তারা তুলে দিয়েছেন। বন্দর শ্রমিক, পোর্ট, জাহাজ যেখানে নোঙর করে উঠা নামা করে, তার জন্য একটা আলাদা আইন ছিল। এটাও তারা তুলে দিয়েছেন। এরপরে হলো নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা যে কোনো ধরনের জিনিস যখন তৈরি হয়, নির্মাণ করেন, এদের জন্য একটা আলাদা আইন ছিল। সেটা হলো নির্মাণ শ্রমিক আইন। এটাও উঠিয়ে দিয়েছেন। শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার একটা আইন, এটা কি ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট ইংরেজিতে বলতো। কোনো শ্রমিক যদি মারা যায় বা দেহের যদি কোনো ক্ষতি হয়, সে শ্রম দপ্তরে যাবে, এখান থেকে সে ট্রাইব্যুনালে যেতে পারে। ডিস্ট্রিক্ট জজ হলো ট্রাইব্যুনাল, সেখানে যেতে পারেন। তার জন্য ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দেওয়া হতো। এখন সে আইনটাকেও তাবাদি দিয়ে তুলে দিয়েছেন, এটা রইল না। এরপরে যেটা করেছেন, যেটা শ্রমিকদের রাষ্ট্রীয় বীমা, এটা হলো ইএসআই। এটা কি, আমি একজন ওয়ার্কার, আমি দেব আমার বেতন থেকে 0.75 আমার বেতন থেকে, আর মালিক দেবে, এটা আগে বেশি ছিল, মোদী সরকার সুবিধা করে দেওয়ার জন্য করেছে 3.25, এটা দেবে মালিক। দুইটা মিলে একটা ফান্ড তৈরি হবে। এই ফান্ডের মধ্যে আপনি
আপনার পরিবারের 4 জন মানে 5 জন 60 বছর পর্যন্ত সমস্ত চিকিৎসার সুযোগ পাবেন, একবার বাইপাস সার্জারি পর্যন্ত। কিডনিও যদি রিপ্লেস করেন সেই খরচ আপনি পাবেন। এটাকে বলে ইএসআই অ্যাক্ট। এবং এই ইএসআই অ্যাক্টটা যেটা, এটাতে এই সুযোগটা তারা পেতেন না। 60 বছরের পর মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী এই সুযোগটা পেতেন। এই ইএসআই অ্যাক্টটাকেও তুলে দিয়েছেন, তুলে দিয়ে এটাকে অন্য কায়দায় সেটাকে ফিট করেছেন। শ্রমিক কর্মচারী যারা, ইভেন এমপ্লয়ি যারা, তাদের যে প্রভিডেন্ট ফান্ড নির্ধারণ করার যে আইনটা, কিসের ভিত্তিতে তার প্রভিডেন্ট ফান্ড নির্ধারিত হবে? এখন তো ইউপিএস চালু করে দিয়েছে, ওপিএস চালু করে দিয়েছে, ওল্ড পেনশন স্কিমটাকে তুলে দিয়েছে। এবং এটার ক্ষেত্রে পদ্ধতিটা কি হবে? এই যে প্রভিডেন্ট ফান্ড নির্ধারণ করার যে আইনটা, এই আইনটাকেও তামাদি দিয়ে দিয়েছেন, এটাকেও তুলে দিয়েছেন। কর্ম বিনিয়োগ, এটা কি? এই যে লেবার ডিপার্টমেন্টে দেখবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এখানে কোনো পদ যদি খালি হয় ডিক্লারেশন দিতে বাধ্য, কত পদ খালি হয়েছে, কবে সেটা পূরণ করা হবে, এটাকে বিনিয়োগ করা যাবে না। এটার জন্য হলো গিয়ে কর্ম বিনিয়োগ একটা দপ্তর আছে, এই কর্ম বিনিয়োগের একটা আলাদা আইন আছে, এই আইনটাকেও তারা তুলে দিয়েছেন। এরপরে যেটা করেছেন তারা, মাতৃত্বকালীন ছুটি, অর্থাৎ মেয়েদের তার মাতৃত্বকালীন ছুটিটা পায়, এই আইনটা তুলে দিয়েছেন। এবং সেখানে গ্র্যাচুইটি, এটার একটা আইন ছিল আলাদা আইন, এই গ্র্যাচুইটি একটাকেও তুলে দিয়ে কোর্টের ভিত্তি ঢুকিয়ে দিয়েছেন। এতে গ্র্যাচুইটি পাওয়ার বিষয়টা অনিশ্চিত হয়ে গেল। তারপরে গিয়ে সিনেমা শ্রমিকদের জন্য আলাদা একটা কল্যাণ তহবিল আইন ছিল, ওটাও তুলে দিয়েছেন। আরেকটা ছিল নির্মাণ শ্রমিক কল্যাণ। এটা কি? কোনো কনস্ট্রাকশন যদি কোনো ব্যক্তি করে বা কোনো সরকার করে, সেইখান থেকে 1% সেস আদায় করা হতো। এই সেসটা জমা পড়তো ওয়েলফেয়ার ফান্ডে। এখান থেকে নির্মাণ শ্রমিক যারা, তার ছেলে মেয়ের বই পুস্তক, চিকিৎসা খরচ, বিয়ের খরচ, ছেলে মেয়ের যদি বিয়ে হয় বিয়ের খরচ বাবদ, বাড়ি করার জন্য খরচ, এটা পাওয়া যেত। আমাদের বামফ্রন্ট সরকারের সময় এখানে প্রায় 300 কোটি টাকা জমা ছিল, আমরা যা শুনেছি 150 কোটি টাকা সরিয়ে নিয়েছেন এই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ড। এই নির্মাণ শ্রমিকদের যে ওয়েলফেয়ার ফান্ডটা, এটাকেও কোর্টের ভিত্তি ঢুকিয়ে দিয়েছেন। এইভাবে তারা সেখানে এটাকে ঢুকিয়ে দিয়েছেন। লাস্ট যেটা হয়েছিল, তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে যারা ছড়িয়ে ছিটিয়ে কাজ করে তাদেরকে বলা অসংগঠিত, মানে এক মালিকের আওতায় না। এই অসংগঠিত শ্রমিকদের জন্য একটা আলাদা আইন ছিল, এই আইনটাকেও ওই তুলে দিয়ে কোর্টের মধ্যে। এইভাবে 29টা আইন, মানে কোনো ক্যাটাগরি, কোনো টাইপের ওয়ার্কার রেহাই পায়নি। একবার সবগুলো তুলে দিয়ে 4টা কোর্টে পরিণত করেছে। কোর্টটা কি? শঙ্কর দত্ত বলছিলেন ভয়ঙ্কর, বিপজ্জনক, এই কোর্টে কিচ্ছু নেই। এবং এখানে গিয়ে দেখা গেল আগের আইনই ছিল 100 শ্রমিক যদি হয় আইনে আওতায় আসবে, এখন এটাকে করে দিয়েছে 300। এতে হিসাব করে দেখা গেছে ভারতবর্ষে 75% শ্রমিক এখন যে নতুন কোড করেছে এই কোডের আওতায় আসবে না। সে আর আইনি কোনো সুযোগ পাবে না, আইন আদালতে গেলেও সে বিচার পাবে না। এই নতুন আইনে কোডের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। গিগ ওয়ার্কার বিশাল সংখ্যা, MA পাস BA পাস ছেলে কাজ পায় না, সারাদিন ফুড ডেলিভারি দিচ্ছে, জিনিসপত্র ডেলিভারি দিচ্ছে, অনলাইনে জিনিসপত্র ডেলিভারি দিচ্ছে। রোজগার কত? 400 টাকা, 500 টাকা, 600 টাকা নিয়ে বাড়িতে ফিরে। তাদের চেহারাগুলো দেখবেন তো, গায়ের পোশাকটা দেখবেন তো, কষ্ট হয় না কারো? এত বিবেকহীন ভারতবর্ষ। এবং এই গিগটা কি? এবং এই গিগের মধ্যে আছে জোম্যাটো, তারপরে এটার মধ্যে আছে ওলা, উবেরের যে এগুলো, এটা কি? মালিক আমেরিকা, মালিক বিদেশি, কোনো পুঁজি নাই, 1 পয়সা পুঁজিও খাটায়নি। এটা কি? আপনি যদি একটা ওলা বুক করেন, একটা যদি উবের বুক করেন, বাড়িতে যদি কোনো ডেলিভারি অর্ডার দেন, সেই অর্ডারের থেকে
যিনি এসে আপনাকে এটাকে ডেলিভারি দিলেন বা যে সার্ভিসটা দিল তার যে প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকার থেকে একটা বিরাট অঙ্কের টাকা কমিশন কেটে নেন। বিনা পুঁজিতে সারা পৃথিবীটাকে লুট করছে, বিনা পুঁজিতে। একমাত্র কেরালাতে এটা ঢুকতে দেনি। তারা নিজেরা একটা কোঅপারেটিভ করে এই ওলা উবেরের সিস্টেম চালু করেছে। তারা কমিশন কাটে না, সরকার এটাকে সিস্টেমটাকে চালানোর জন্য যে খরচটা লাগে সরকার দিয়ে দেয়। অন্য রাজ্যে এটা, এই যে অটো ধরেন একটা ওলাতে উঠলেন, সেই ওলাতে কিন্তু যেই টাকাটা আপনি পেমেন্ট করবেন সে কিন্তু অটো ড্রাইভার পাবে না, এখান থেকে কমিশন কেটে নেবে। এই যে মানে মধ্যস্বত্বভোগী লুটপাট চালাচ্ছে, লুটপাট, এদের থেকে টাকা নিয়ে যাচ্ছে এবং তারা এখন ভারতবর্ষ না পৃথিবীর অন্যতম ধনী এই ব্যবসা করে। এটার জন্য কোনো আইন থাকবে না, কোনো বিধিনিষেধ থাকবে না, অরাজকতা চলবে। মানুষের প্রতি এত ঘৃণা এই সরকারে, এবং এই গিয়ে গিয়ে এটাকেও তারা ধ্বংস করে দিয়েছেন, মধ্যস্বত্বভোগীদের হাতে তুলে দিয়েছেন। স্কিম ওয়ার্কার, অঙ্গনারী, মিড ডে মিল, দিন নাই রাত্র নাই, কোভিড হোক মহামারী হোক, যাও বাড়ি বাড়ি যাও, নির্দেশ। বেতন কত? 6,000 7,000 টাকা, তাও আর টাইমিয়ে পায় না। এবং এর সঙ্গে আছে আপনার আশা, যারা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত কাজ করে তাদেরকে পয়সা পায় না। এদেরকে এই যে নতুন করে কি সুযোগ দেবে, কোন আইনের আওতায় থাকবে, কি সুযোগ পাবে ইত্যাদি একটাই, কিন্তু ঢাউস ঢাউস বিজ্ঞাপন দিয়ে বলছে তাদের জন্য ব্যবস্থা করুক। কি ব্যবস্থা? টাকাটা কোত্থেকে আসবে? এটা বাজেটারি প্রভিশন কি এবং আইনের বিধান কি? কিচ্ছু নাই, আমরা পড়েছি, কিচ্ছু নেই। এটা দিয়ে বিজ্ঞাপন চালিয়ে দিচ্ছেন, প্রত্যেক দিন মানুষকে অসত্য মিথ্যাচার করে যাচ্ছেন। এই হলো গিয়ে পরিস্থিতি। ঠিকাদারি প্রথা আগে ছিল 10 জন যদি ঠিকাদারের আন্ডারে কাজ করে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে, এটাকে এখন পাল্টিয়ে করে দিয়েছেন 50 জন। তাহলে 50-এর নিচে যে ঠিকাদারের নিচে কাজ করে সে আর আইনের আওতায় আসবে না, তাকে আর ওই ইয়ে নিতে হবে না, সরকারের ঘর থেকে রেজিস্ট্রেশন নিতে হবে না 50-র নিচে যদি হয়। এই সর্বনাশ তারা করেছেন। এখানে দেখা গেল আমরা যে কথাটা অনেক আগে থেকে বলছি, হায়ার অ্যান্ড ফায়ার, কাজ করো ছুঁড়ে ফেলে দাও। ওয়ান টাইম টিভি, ওয়ান টাইম ফ্রিজ, ওয়ান টাইম, যা কিনেন সব ওয়ান টাইম। দুনিয়াটা একটা লুটপাটের কারখানা হয়ে গেছে, দুনিয়াটাই লুটপাটের কারখানা হয়ে গেছে, মানুষের না বিশ্বাস উঠে গেছে। এই জায়গাটাতে আমরা আপত্তি জানিয়েছিলাম, কিন্তু আমাদের কথা শুনে কে শুনতে চায় না। এই পরিস্থিতি তারা তৈরি করেছেন। এখানে স্ট্রাইক করার অধিকার 14 দিন আগে নোটিশ দিতে হবে, কিন্তু আপনাকে নোটিশ অনুযায়ী মালিক বা সরকারের পারমিশন দিতে হবে। মালিক বলবে আমার বিরুদ্ধে স্ট্রাইক করো, সরকার বলবে আমার বিরুদ্ধে স্ট্রাইক করো। এখন এটাকে বলছে 60 ডেজ, 60 দিন, তাও নোটিশ দিলে আপনি সেই অধিকার পাবেন না। এখানেও গিয়ে তারা হস্তক্ষেপ করেছেন। আমাদের ধর্মঘটের যে অধিকার, প্রতিবাদ জানানোর যে শেষ অধিকারটা, সেই অধিকারটাও তারা কেড়ে নিতে চাইছেন। শ্রমিক নেতা কিভাবে ঠিক হবে? এখন আগে ছিল এটা 50% পর্যন্ত যারা ট্রেডে কাজ করেন তারা, আর যারা এই শ্রমিকদেরকে সংগঠিত করে আন্দোলন, লড়াই, সংগ্রাম, তার সমস্ত কাজটা চালায়, 50% নেতা বাইরে থেকে থাকতে পারতেন। এখন নতুন আইন বলে দিয়েছে এটা 10%-এর বেশি সংগঠিত ক্ষেত্রে হতে পারবে না, অনলি 10%। তাহলে এই যে ইউনিয়ন করা, সংগঠিত করা, দরবার করা, তার পক্ষে এই কাজটা কে করবে? এখানে সুকৌশলে এখানে গিয়ে তারা তাদের নিজের পকেটের লোকদেরকে বসানোর জন্য এই পদ্ধতিটা চালু করেছেন। আগের আইনটাকে সেখানে চেঞ্জ করে দিয়েছেন। বিদ্যুৎ যুক্ত আগে ছিল 10, এখন বলছে বিদ্যুৎ যদি যুক্ত থাকে 20 জন যেখানে আছে সেখানে গিয়ে তারা, এই একটা আলাদা আইন ছিল সেটা সুযোগ পাবেন, এখানে 20 করে দিয়েছে। আর বিদ্যুৎ যেখানে নেই
সেখানে গিয়ে 40 করে দিয়েছে। তাহলে বাকি যারা নিচে আছে তারা কিন্তু আইনের সুযোগ থেকে বঞ্চিত হবে। এখন সিস্টেমটা কি, অধিকাংশ দেখবেন মূল মালিককে আপনি চোখে পাবেন না, তার আন্ডারে দেখবেন ছোট 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 নানাভাবে কাজ করিয়ে এটাকে অ্যাসাম্বল করে একটা জায়গাতে। এই যে পদ্ধতিতে গিয়ে শ্রমিকরা সেখানে তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। বাকিদের কি হবে? ইন্সপেক্টর এমনিতেও কিছু করে না, ইন্সপেক্টর পরিদর্শন করতে পারবেন, ইন্সপেক্টর কেস দিতে পারেন, ইন্সপেক্টর শ্রমিকের পক্ষে দাঁড়াতে পারেন। এখন ইন্সপেক্টরের পদবিটাকে চেঞ্জ করে বলে দিয়েছে ফেসিলিটেটর। এখানে গিয়ে তাকে যদি মালিক বলে বেটা ঢুকিস আমার এখানে, সে কিচ্ছু করার ক্ষমতা নেই। আগে কিন্তু ইন্সপেক্টর যেখানে খুশি সেখানে ঢুকতে পারতেন, এখন সেই ইন্সপেক্টর যে ক্ষমতা শ্রম দপ্তরের, তার অধিকারটা পর্যন্ত এই আইনে কেড়ে নিয়ে মালিকের দাসত্ব হিসেবে সরকার এটাকে প্রমাণ করে দিয়েছে। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আপনি দেবেন 12%, মালিক দেবে 12% আর শ্রমিকদের থেকে একটা অংশ নেওয়া হয়। এটার ক্ষেত্রে এটাকে 10% করে দিয়েছে, মানে 2% কমিয়ে দিয়েছে, মালিকদের প্রফিট বাড়ানোর জন্য 2% কমিয়ে দিয়েছে। এখন সবগুলো মিলিয়ে প্রত্যেকটা কোড, এই যে 4টা কোডের আমি 29টা আইনের কথা বললাম, তারা বলছে কোড দিয়েছি তো, কোডের সব আইনের শেষ লাইনে কি, শেষ লাইনে লিখে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ডিসিশন নেবে। আমাদের বক্তব্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিটাকে হয় সরকার নাহলে মালিক। যেই সরকার শ্রমিকের সব অধিকার করে নিয়েছেন, কেড়ে নিয়েছেন, সেই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, উপযুক্ত অথরিটি, এর আন্ডারে কি শ্রমিক কল্যাণে কোনো কাজ করবে? শ্রমিকের কথা ভাববে? শ্রমিকের কথা চিন্তা করবে? কাজে এটার মধ্য দিয়ে আইনি সুযোগগুলো থেকে বের করে দেওয়া হচ্ছে। আপনার ছেলে মেয়ে এখন আর পার্মানেন্ট শব্দটা নিউ অ্যাক্ট অনুযায়ী নাই, রেগুলার শব্দটা নিউ অ্যাক্ট অনুযায়ী। দেখছেন না, সামরিক বাহিনীর মধ্যে পুলিশও শুরু করবে, শর্ট টাইমের মধ্যে পুলিশও শুরু হবে। আইন তো অলরেডি লাগু করার জন্য উদ্যোগ নিয়েছেন। সামরিক বাহিনীর মধ্যে অগ্নিপথ নাম দিয়ে 4 বছরের জন্য কাজে ঢুকাচ্ছেন। আর এখন আরেকটা আইনে ঢুকিয়ে দিয়েছেন অ্যাপ্রেন্টিস, মানে আপনি কাজে ঢুকবেন, আগে ছিল কন্ট্রাকচুয়াল বা একটা ওই ফিক্সড পে, এখন তা না, এখন এটাকে নাম চেঞ্জ করে দিয়েছে অ্যাপ্রেন্টিস, শিক্ষানবিশ। ভালো লাইন। আপনি 20 বছর চাকরি করেন, আপনি তখনও শিক্ষা নিচ্ছেন, বুঝতে পারছেন? এরপর হঠাৎ করে বলে তুমি দক্ষ না, তুমি কাজ করতে পারছো না, কাজ করার ক্ষমতা নেই, তোমাকে আমি ছেড়ে দিলাম, ছাঁটাই করে দিলাম। এই শিক্ষানবিশ হিসাবে সেখানে ঢোকানোর চেষ্টা করছে। এগুলো আপনাদের পড়তে হবে, জানতে হবে। এটা শুধু কিছু শ্রমজীবী যার ভবিষ্যৎকে বিপন্ন করে, মানে কি 50 কোটি শ্রমজীবী বিপন্ন। এটা বাজারে গিয়ে ধাক্কা পড়বে। তার যদি আয় না থাকে, তার যদি রোজগার না থাকে, ক্রেতা থাকবে না, শিল্পে গিয়ে প্রভাব পড়বে, মন্দা দেখা দেবে, কৃষিতে গিয়ে প্রভাব পড়বে, মন্দা দেখা দেবে, মার্কেট অচল হয়ে যাবে। লজ্জা আছে? নরেন্দ্র মোদী সাহেবকে প্রশ্ন করছি, প্রধানমন্ত্রী হওয়ার আগে 2014 সালে আপনি যখন ভোটে দাঁড়িয়েছেন, আপনি বক্তৃতা করে বলেছিলেন কালো টাকা উদ্ধার করে 15 লাখ টাকা করে সবাইকে দেবেন। আজও পাইনি। গত পরশুদিন, আগের দিন পার্লামেন্টে একজন এমপি প্রশ্নের উত্তরে জানিয়ে দিয়েছেন কালো টাকা নামে কোনো শব্দ তো নাই। বুঝতে পারছেন? এরকম নরেন্দ্র মোদী পার্লামেন্টে জানিয়ে দিয়েছেন। কাজেই এই জায়গাটাতে গিয়ে মিথ্যার উপরে চলছেন, বিজ্ঞাপনের উপরে চলছেন। মানুষের কাছে আমরা এই বক্তব্যটা নিয়ে যেতে চাই। আমাদের ঘরে ছেলে মেয়েদের ভবিষ্যৎ বলতে কিচ্ছু থাকবে না, বিপন্ন করে দিয়েছে দেশটাকে। এবং কোথায় গিয়ে দাঁড় করিয়েছেন? ভারতীয় টাকা লজ্জার কথা, ইজ্জত যাওয়ার কথা। যখন নরেন্দ্র মোদী 2014 সালে শপথ নেয়, তখন ভারতবর্ষে 56 টাকা দিলে বিনিময়ের মাধ্যম $1 পাওয়া যেত।
আর আজকে গতকাল 90 টাকা যদি দেন ভারতীয় টাকা, আপনি $1 পাবেন। ভারতীয় টাকা শেষ, ভারতীয় টাকার কোনো দাম নেই। কোথায় দেশটাকে নিয়ে গেছেন আর কিছু বলার অপেক্ষা রাখে? তার ফল প্রতিটা জিনিসের দাম আগুন ছোঁয়া, আর মজুরি কমছে, জিনিসের দাম বাড়ছে। এই ক্ষেত্রে কেউ রেহাই পাবেন না। কেউ আপনি করেন বিজেপি, আপনি কংগ্রেস, আপনি মথা, আপনি কোনটা করেন সেটা পরের প্রশ্ন। খেতে হবে, বাঁচতে হবে, টিকে থাকতে হবে, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে হবে। এই বিষয়গুলি বিবেচনায় এনে একবার ভাবেন যে কি সর্বনাশ আপনাদের করেছে, এই সর্বনাশে ফল গিয়ে কোথায় দাঁড়াবে। এবং এটা ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসব্যাপী গোটা দেশে চলবে প্রচার ধর্ণা। জানুয়ারিতে যে কোনো সময় বা ফেব্রুয়ারিতে যদি এটা স্থগিত না করে, এই পথ থেকে বিরত না হয়, গোটা দেশ শ্রমজীবীরা অচল করে দেবেন। সেই প্রস্তুতি আজকে শুরু হয়েছে। তার সঙ্গে আমরা চাই শ্রমিকদের সঙ্গে কৃষক একসঙ্গে নেমে সারা দেশে সেই লড়াইটা পরিণত হবে। এতদিন ছিল আমার মজুরি বৃদ্ধি করে, এই করে সেই করে, এখন তো সবই তুলে দিয়েছে। এই লড়াইটা হবে রাজনৈতিক সংগ্রাম। যেই রাজনীতি আমার ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে, যেই রাজনীতি আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে, যেই রাজনীতি দেশটাকে ভিখারিতে পরিণত করেছে, এই রাজনীতির যে চিন্তা ভাবনা, এটাকে পরিবর্তন করতে গেলে একটা বিকল্পকে সামনে নিয়ে শ্রমিক শ্রেণী এবং কৃষক অন্যান্য অংশের মানুষকে সঙ্গে নিয়ে তীব্র লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দিশা আমরা ঘুরাতে চাই। আমরা এটা পারবো, আমরা এটা করব, এটা আমাদের দ্বারা সম্ভব। এবং অনেক দেখেছি আমরা জরুরি অবস্থা থেকে অনেক কিছু পৃথিবীতেও দেখেছি। ওই যে ট্রাম্প লম্বা লম্বা ভাষণ, লম্বা লম্বা ব্যক্তিটি, এবং ভাবটা এমন যেমন পৃথিবীর নায়ক। এখন কি তার নাকের ডগায় মেয়র ইলেকশনে কমিউনিস্টরা জিতে যায়। এবং খোদ ট্রাম্পের দেশে বেকারের সংখ্যা বাড়ছে, দারিদ্রতা বাড়ছে, সিরিয়াস অবস্থা। পুঁজিবাদ সংকটে নিমজ্জিত। কাজে পুঁজিবাদ সমস্যার সমাধান দিতে পারবে না, এবং এর বিকল্প হলো শ্রেণী সংগ্রাম। যেই সংগ্রামের মধ্য দিয়ে একটা নতুন সমাজ আসবে, যেই সমাজ আমাকে বাঁচার জন্য, আমার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এগিয়ে নিয়ে যাবে। এই তীব্র শ্রেণী সংগ্রাম ছাড়া, সংঘাত ছাড়া এর পরিবর্তন সম্ভব না। এই পরিবর্তনের সংগ্রামে সকলে এগিয়ে আসবেন, এ আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা আমাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিনন্দিত করে, ব্যবসায়ী বন্ধুরা যেভাবে সহযোগিতা করছেন তাদেরকে অভিনন্দিত করে আজকের কর্মসূচি আমরা সমাপ্তি ঘোষণা করছি।